প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। কোভিড-19 এই মহামারী পরিস্থিতিতে তোমরা ভয় না পেয়ে সাহসিকতার সহিত এটি মোকাবেলা করছো এবং সরকার নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি আশা করব তোমরা আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং লেখাপড়া করবে। আজকের ক্লাসটি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রদের জন্য। আজকের কোর্স হলো এনভায়রনমেন্টাল বায়োলজি, যার কোর্স কোড হলো SEZ204। আর আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো ইউট্রপিকেশন। তো ইউট্রপিকেশনের মধ্যে আমি যে বিষয়গুলো আজকে জোর দিব সেগুলো হলো ইউট্রপিকেশন, কজেস, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল। ইউট্রপিকেশনের কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়। তো তোমরা সবাই আমাকে চিনো, তারপরেও আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মাহমুদা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, ঢাকা কলেজ, ঢাকা। তো প্রথমেই আমরা দেখি ইউট্রপিকেশন কি। ইউট্রপিকেশন শব্দটি মূলত একটি গ্রিক শব্দ থেকে এসেছে। ইউ কথাটির অর্থ হলো গুড অর অয়েল, অর্থাৎ এটি ভালো বুঝায়, আর ট্রফোস বলতে বুঝায় ফুড। অর্থাৎ ইউট্রফিকেশন হলো নিউট্রিয়েন্ট রিচ অথবা অয়েল ফুড, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ ভালো খাবার, যেটাকে আমরা বলতে পারি এডিকুয়েট অ্যান্ড অয়েল ফুড, পর্যাপ্ত ভালো খাবার। তো ইউট্রফিকেশন যে শব্দটি সেটি মূলত যে গ্রিক ওয়ার্ড ইউট্রফোস থেকে এসেছে, যার অর্থ হলো অয়েল নরিশড অর ইনরিচড। অয়েল নরিশড মানে অতি পুষ্টিকতা অথবা সুষম বৃদ্ধি। এই যে সুষম বৃদ্ধি, সেই সুষম বৃদ্ধি বা অয়েল নরিশড সেটি কোথায় হয়ে থাকে? সেটি আসলে কোনো লেক বা পন্ড বা রিভারে হয়ে থাকে, অর্থাৎ কোনো অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বা জলাশয় হয়ে থাকে, এবং এটি সাধারণত কোনো স্টেগনেন্ট ওয়াটার বডিতে হয়ে থাকে, অর্থাৎ স্থির পানির জলাশয় হয়ে থাকে। কারণ স্থির পানির জলাশয়ে নিউট্রিয়েন্টের সমূহ বা পুষ্টি পদার্থ সমূহ জমে থাকতে পারে, কিন্তু যেটি প্রবাহমান পানি সেখানে সাধারণত পুষ্টি পদার্থ সমূহ জমা থাকে না। তো এটি একটি স্লো ন্যাচারাল প্রসেস, অর্থাৎ ধীর প্রাকৃতিক প্রক্রিয়া। আর এটিতে ন্যাচারাল এজিং অফ লেক বিকজ অফ বায়োলজিক্যাল এনরিচমেন্ট অফ ওয়াটার, অর্থাৎ পানির যে পুষ্টি পদার্থ সেই পদার্থগুলো বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পাওয়ার ফলে যে কোনো লেক বা জলাশয়ের যে এজিং, অর্থাৎ সেই জলাশয়টি আসলে বয়স্কপ্রাপ্ত হয়, মানে বোঝায় জলাশয়টি আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়? অতি পৌষ্টিকতার কারণে বিভিন্ন জৈব পদার্থ জলাশয়ের তলদেশে জমা হয়, ফলে আস্তে আস্তে জলাশয়টি একটি অগভীর হ্রদে বা পুকুরে পরিণত হয়, আস্তে আস্তে এটি ডোবায় পরিণত হয়ে যায়। তো ইউট্রফিকেশন সাধারণত কিভাবে ঘটে? ইউট্রফিকেশন সাধারণত বিভিন্ন ধরনের যে পুষ্টি পদার্থ, বিশেষ করে ফসফেট এবং নাইট্রেট জাতীয় পুষ্টি পদার্থ, যেগুলো সাধারণত আমাদের যে বিভিন্ন জলাশয়ে আসে থেকে, বিভিন্ন এগ্রিকালচারাল ফিল্ড থেকে, যে কৃষি জমি, অথবা আমরা যদি ডিটারজেন্ট ইউজ করি সেই ডিটারজেন্ট থেকে, অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়াশ থেকেও আসতে পারে। তো এখানে আমরা যে ইউট্রফিকেশনের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটি একটু দেখব। ইউট্রফিকেশন অর হাইপারট্রপিকেশন। ইউট্রফিকেশনকে আমরা হাইপারট্রপিকেশনও বলতে পারি। ইজ এ প্রসেস when a body of water overly enriched with minerals and nutrients. কোনো যে জলাশয়ের যে পানি, সেই পানিটি যদি অতিরিক্ত খনিজ অথবা পুষ্টি পদার্থ দ্বারা ভরে যায়, অর্থাৎ ওভারলি এনরিচড হয়, বিশেষ করে যে পুষ্টি পদার্থগুলোর মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় মৌল বিদ্যমান, তাহলে সেই মৌলগুলা থাকার কারণে সেই জলাশয়ের এক্সেসিভ গ্রোথ হবে। কিসের গ্রোথ হবে? অতিরিক্ত গ্রোথ বা বৃদ্ধি হবে, বিশেষ করে জলাশয়ের যে ফাইটোপ্ল্যাঙ্কটন, বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং শেওলার প্রচুর বৃদ্ধি হবে, এবং বৃদ্ধি হয়ে জলাশয়ের উপরে একটা অ্যালগাল ব্লুম সৃষ্টি হবে, অর্থাৎ শৈবালের একটা সাম্রাজ্য সৃষ্টি হবে। তখন আমরা এই ঘটনাটিকে বলবো ইউট্রফিকেশন।
তোমরা আসলে এই ছবিটির মাধ্যমে সহজেই দেখতে পাচ্ছ যে এই ছবিটিতে যে কোনো জলাশয়, পুরাটা জলাশয় বা পুকুর কি হচ্ছে, অ্যালগাল ব্লুম বা সবুজ শ্যাওলা দ্বারা ভরে যাচ্ছে, এবং এই ঘটনাটিকে আমরা বলি ইউট্রফিকেশন। তো ইউট্রফিকেশনের ফলে আসলে হ্রদে কি সমস্যা হয় বা কোনো পুকুর বা জলাশয়ে যেই প্রধান সমস্যাটি ঘটে সেটি হলো অক্সিজেন ডিপ্লিশন অফ দ্য ওয়াটার বডি। কোনো জলাশয়ের যে অক্সিজেন, সেই অক্সিজেনের পরিমাণ অনেক কমে যায়। তো আমরা দেখি ইউট্রফিকেশন প্রসেসটি আসলে 6টা স্টেপে ঘটে থাকে। তো প্রথমেই কোনো জলাশয় এডিশন অফ নিউট্রিয়েন্ট, বিশেষ করে যে নিউট্রিয়েন্টগুলো হচ্ছে ফসফেট এবং নাইট্রেট সমৃদ্ধ হবে। তো এই নিউট্রিয়েন্টগুলো থাকার কারণে সেই জলাশয়ের যে বিভিন্ন ধরনের প্ল্যান্টস বা গাছের বৃদ্ধি ঘটবে, সেই প্ল্যান্টগুলো হতে পারে বিভিন্ন এলগি, ফাইটোপ্ল্যাঙ্কটন বা বিভিন্ন অ্যাকোয়াটিক প্ল্যান্ট বা জলজ উদ্ভিদ। তারপর আস্তে আস্তে যখন এই জলজ উদ্ভিদগুলো মারা যাবে, অর্থাৎ ডেথ অফ প্ল্যান্ট মারা যাবে, এবং মারা যাওয়ার ফলে এই যে জলজ উদ্ভিদ সেগুলোকে আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ডিকম্পোজিশন করবে, এবং এই ডিকম্পোজিশন করার ফলে যে এই জলাশয়ে আসলে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, এবং অক্সিজেনের ঘাটতি দেখা যাওয়ার ফলে জলাশয়ের একটা যে কন্ডিশন সৃষ্টি হবে, সেই কন্ডিশনকে আমরা হাইপোক্সিয়া বা অ্যানোক্সিয়া বলি। তারপর হাইপোক্সিয়া হলে কি হবে, ডেথ অফ অ্যাকোয়াটিক লাইফ, অর্থাৎ যে সাফোকেশনের ফলে বিভিন্ন ধরনের যে জলজ প্রাণী, সেই প্রাণী বা উদ্ভিদ সমূহের মৃত্যু ঘটবে এবং জলাশয়ের বায়োডাইভার্সিটি ডিক্রিজ হবে। তো এখানে এই ছবিটির মাধ্যমে আমরা ইউট্রফিকেশন প্রসেসটা দেখাতে চেষ্টা করছি। এখানে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় বিভিন্ন ধরনের এলিমেন্ট যদি জলাশয়ের মধ্যে পড়ে, তাহলে জলাশয়ে যে জলজ উদ্ভিদ, সেই জলজ উদ্ভিদগুলোর বৃদ্ধি হচ্ছে, এবং বৃদ্ধি হওয়ার ফলে জলাশয়ের উপর একটা সবুজ শৈবালের আস্তরণ পড়ে, যেটাকে আমরা বলি অ্যালগাল ব্লুম। আস্তে আস্তে এই যে উদ্ভিদগুলা, সেই উদ্ভিদগুলা যখন মারা যাবে, তখন এগুলা ব্যাকটেরিয়া দ্বারা, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডিকম্পোজিশন হবে, এবং জলাশয়ে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। তো এখানে আমরা আসলে ইউট্রফিকেশনের প্রসেসটা একটি ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি। তো এই যে আমাদের বিভিন্ন নিউট্রিয়েন্ট বা পুষ্টি পদার্থ সাধারণত বিভিন্ন সোর্স থেকে কোনো জলাশয়ে পতিত হয়। তো যে সোর্সগুলা থেকে সাধারণত এই পুষ্টি পদার্থগুলা আসে, সেগুলা হচ্ছে বিভিন্ন ধরনের কঠিন বা তরল বর্জ্য সরাসরি জলাশয়ে পড়ে। সেটা হতে পারে বিভিন্ন কৃষিজ জমি থেকে আসতে পারে, অথবা বিভিন্ন ধরনের আনট্রিটেড সুয়েজ থেকে বা বর্জ্য থেকে আসতে পারে। তারপর সেই বর্জ্যগুলা কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে পতিত হয়, সেটি বৃষ্টির পানি অথবা সেচের মাধ্যমে পড়তে পারে। তারপর কি হবে, নিউট্রিয়েন্ট অ্যাকুমুলেশন অ্যান্ড এনরিচমেন্ট, তাহলে জলাশয়ে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সমৃদ্ধ হবে, এবং এই নিউট্রিয়েন্ট সমৃদ্ধ হওয়ার ফলে ওভার গ্রোথ অফ এলগি, অর্থাৎ শৈবালের অতিরিক্ত বৃদ্ধি হবে, এবং যে ঘটনাটিকে আমরা বলি অ্যালগাল ব্লুম বা শৈবালের সাম্রাজ্য। তারপর কি হবে, এলগি কভারিং দ্য অ্যাকোয়াটিক সারফেস লেয়ার। এই যে শৈবাল পুরাটাই হচ্ছে কোনো জলাশয়ের যে উপরিভাগ, সেই উপরিভাগটাকে ঢেকে রাখবে। ঢেকে রাখার ফলে কি হবে, রেস্ট্রিক্ট দ্য সানলাইট পেনিট্রেশন। আসলে এই জলাশয়ের মধ্যে কোনো সূর্যালোক তখন প্রবেশ করতে পারে না। এখন সূর্যালোক প্রবেশ করতে না পারলে কি হবে, সেই যে জলাশয়ের বিভিন্ন উদ্ভিদ আছে, বিশেষ করে যে সবুজ উদ্ভিদগুলা, সেই সবুজ উদ্ভিদগুলা ফটোসিনথেসিস করতে পারবে না, এবং ফটোসিনথেসিস করার ফলে এলগি এবং বিভিন্ন ধরনের উদ্ভিদের যে মরে যাবে, এলগি অ্যান্ড প্ল্যান্ট ডাই। তারপরে এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী মারা যাবে, তারা বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডিকম্পোজিশন হবে, এবং ডিকম্পোজিশন হওয়ার ফলে যে কন্ডিশনটি তৈরি হবে, সেই কন্ডিশনটিকে আমরা বলি অ্যানোক্সিয়া কন্ডিশন, অর্থাৎ ডেভয়েড অফ অক্সিজেন। এখানে জলাশয়ে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। এর ফলে কি হবে, অ্যাকোয়াটিক অর্গানিজম ডাই ডিউ টু ল্যাক অফ অক্সিজেন,
অর্থাৎ অক্সিজেনের অভাবে বিভিন্ন ধরনের যে জলাশয় যে জীবজ সেই জীবগুলা মারা যাবে এবং আস্তে আস্তে সেই জলাশয়টি কি হবে, ডিগ্রেডেশন অফ অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেমটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এখন আমরা কজেস অফ ইউট্রোফিকেশন অর্থাৎ ইউট্রোফিকেশনের বিভিন্ন কারণ সম্পর্কে জানব। তো ইউট্রোফিকেশনের যে প্রধান কারণ সেটি হলো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস বা বিভিন্ন কৃষিজ কাজকর্ম। আমরা আসলে বিভিন্ন যে পুকুর বা নদীর তীরে যে জমিজমা থাকে সেই জমিজমাগুলোতে আমরা প্রচুর ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ইউজ করি, বিশেষ করে বিভিন্ন সার এবং যে কেমিক্যাল সেই কেমিক্যাল ইউজ করি। তো এই যে কেমিক্যাল ফার্টিলাইজার, সেই কেমিক্যাল ফার্টিলাইজারগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া, ফসফেট, টিএসপি, ডিএপি, টিএপি, নাইট্রেট, এই জিনিসগুলা, এবং এই জিনিসগুলো প্রচুর নিউট্রিয়েন্ট বা পুষ্টিগুণ সমৃদ্ধ। এগুলো যদি বৃষ্টির পানি বা সেচের মাধ্যমে কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলাশয়ে পতিত হয় তাহলে সেই জলাশয়ের পুষ্টিগুণ বৃদ্ধি পায়। আরেকটি কারণ হতে পারে ডোমেস্টিক অ্যান্ড হাউসহোল্ড ওয়াস্ট, অর্থাৎ গৃহস্থ এবং বাসাবাড়ির যে নর্দমা। আমরা যদি কোনো যে ডোমেস্টিক সুয়েজ, সেই সুয়েজগুলো আসলে যে বর্জ্যগুলো বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সমৃদ্ধ, এবং এই নিউট্রিয়েন্টগুলোর মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস, এবং সেগুলা সরাসরি যদি কোনো আমরা পানিতে ফেলি সেই পানির এই যে ইউট্রোফিকেশন সেটি ঘটে। এছাড়া বিভিন্ন সুয়েজ এফ্লুয়েন্ট থেকে অর্গানিক পলুটেন্ট বা জৈব যে দূষক সমূহ সরাসরি পানিতে পড়ে এবং সেই দূষক সমূহ ইউট্রোফিকেশন ঘটাতে সাহায্য করে। এবং আরেকটি যে প্রধান কারণ ইউট্রোফিকেশন সেটি হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট, অর্থাৎ শিল্প কারখানার বর্জ্য। অনেক সময় দেখা যায় যে শিল্প কারখানার যে পাইপ, সেই পাইপটি সরাসরি কোনো নদী বা পুকুরে স্থাপন করা হয়, সরাসরি সেই বর্জ্যগুলা পুকুরে ফেলা হয়। সেখানে সুয়েজগুলা কি আনট্রিটেড করা থাকে, মানে সেগুলো ট্রিটমেন্ট করা হয় না, অথবা পার্শিয়ালি ট্রিটেড করা থাকে। অনেক সময় দেখা গেছে যে মিউনিসিপাল ওয়াস্ট, অর্থাৎ যে শহরের নর্দমা, সেটিও সরাসরি কোনো পুকুর বা নদীতে ফেলানো হয় এবং সেটিও প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে, অর্থাৎ এতে নাইট্রেট এবং ফসফেটের পরিমাণ অধিক থাকে এবং এটিও ইউট্রোফিকেশন ঘটাতে সাহায্য করে। আরেকটি প্রধান কারণ হলো ডিটারজেন্ট। আমরা পরিষ্কারক দ্রব্য হিসেবে ডিটারজেন্ট ইউজ করি, এবং সেই ডিটারজেন্টটি যদি আমরা সরাসরি কোনো পুকুর বা নদীতে গোসল করা হয় বা কাপড় ধোয়া হয় বা থালা বাসন ধৌত করা হয় তাহলে সেই পানির ইউট্রোফিকেশন ঘটবে। এবং ডিটারজেন্টে সাধারণত 20% সোডিয়াম ফসফেট থাকে এবং 30 থেকে 50% অন্যান্য ইনঅর্গানিক ফসফেট থাকে, এবং যেটা ইউট্রোফিকেশন ঘটাতে সাহায্য করে। এছাড়া হতে পারে রান অফ অ্যান্ড লিকেজ ফ্রম ওয়াস্ট ডিসপোজাল সিস্টেম, যে বজ্র ব্যবস্থাপনা থেকে কোনো কারণে যদি লিকেজ হয়ে যায় অথবা রান অফ হয়, সরাসরি সেটি পতিত হয় জলাশয়ে, সেখান থেকেও ইউট্রোফিকেশন করতে পারে। আরেকটি হতে পারে রান অফ অ্যান্ড ইনফিল্ট্রেশন ফ্রম অ্যানিম্যাল ফিডলটস, অর্থাৎ যে গবাদি পশু বা যে কোনো যে অ্যানিম্যাল, সেই অ্যানিম্যালের যদি যে বর্জ্য বা সেই বর্জ্যগুলো যদি সরাসরি কোনো পানিতে ফেলানো হয় সেখান থেকেও আমার ইউট্রোফিকেশন করতে পারে। আরেকটি হতে পারে সেপটিক ট্যাঙ্ক লিকেজ হতে পারে, অথবা রান অফ ফ্রম কনস্ট্রাকশন সাইট, যে কোনো কনস্ট্রাকশন সাইট থেকেও যদি বৃষ্টির পানি বা অন্য কোনো কারণে সেটি ধুয়ে পানিতে পড়ে সেই পানিরও ইউট্রোফিকেশন করতে পারে। আরেকটি হতে পারে অ্যাটমসফেরিক ডিপোজিশন ওভার এ ওয়াটার সারফেস, ওয়াটার সারফেসে যদি কোনো যে আবহাওয়ার যে বিভিন্ন ধরনের যে বায়ুর যে উপাদান সমূহ, সেই উপাদান সমূহ যদি আস্তে আস্তে জমা হয় সেই কারণেও ইউট্রোফিকেশন করতে পারে। এখন আমরা টাইপস অফ ইউট্রোফিকেশন বা ইউট্রোফিকেশনের প্রকারভেদ সম্পর্কে জানব। তো ইউট্রোফিকেশন সাধারণত দুই ধরনের, একটি হলো ন্যাচারাল ইউট্রোফিকেশন যাকে আমরা বলি প্রাকৃতিক ইউট্রোফিকেশন, আরেকটি হলো আর্টিফিশিয়াল অ্যানথ্রোপোজেনিক অথবা ম্যানমেড ইউট্রোফিকেশন যাকে আমরা কৃত্রিম অ্যানথ্রোপোজেনিক অথবা মনুষ্য সৃষ্ট ইউট্রোফিকেশনও বলতে পারি। তো ন্যাচারাল ইউট্রোফিকেশন ইজ অলসো টার্মড অ্যাজ দ্য
natural aging of lakes or rivers. It is a natural process and takes thousands of years. অর্থাৎ প্রাকৃতিক উপায়ে বিভিন্ন পুষ্টি পদার্থ যখন জলজ পরিবেশে সঞ্চিত হয় তখন এই জলজ পরিবেশের উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে বিভিন্ন জৈব পদার্থ জমা হয়ে এই যে জলাশয়, সেই জলাশয়টি আস্তে আস্তে অগভীর জলাভূমিতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হয় ন্যাচারাল বা প্রাকৃতিক ইউট্রফিকেশন। এই পদ্ধতিতে অজৈব পুষ্টির দ্বারা অনুর্বর নদী বা লেক থেকে অতি পুষ্টিগুণ সম্পূর্ণ নদী বা হ্রদে পরিণত হয়। তার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন, সবুজ শ্যাওলা বা জলজ উদ্ভিদের সাথে কচুরিপানা, জলজ আগাছা, ফার্ন ইত্যাদি জন্মে। এরা তখন তৃণভোজী জুপ্ল্যাঙ্কটন এবং মাছের উপযুক্ত খাবারে পরিণত হয়। পরবর্তীতে এরা যখন মারা যায় তখন পানির নিচে স্তরে জৈব পদার্থের তলানি সৃষ্টি হয় এবং এই তলানি এবং পলির যৌথ সঞ্চয়ে নদী এবং হ্রদ ক্রমশ কি আস্তে আস্তে ভরাট হতে থাকে এবং কালক্রমে এটি জলাভূমিতে বা ডোবায় পরিণত হয়। তো এখন আমরা দেখব কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট ইউট্রফিকেশন। তো কৃত্রিম যে ইউট্রফিকেশন এটি খুব দ্রুত গতিতে ঘটে, আর যে ন্যাচারাল ইউট্রফিকেশন সেটি আসলে অনেক আস্তে আস্তে ঘটে। এটি দেখা যায় অনেক ওভার সেঞ্চুরিতে ঘটে, অথবা এটা ঘটতে হাজার হাজার বছরের প্রয়োজন হয়। তো এই যে ইউট্রফিকেশন, কৃত্রিম ইউট্রফিকেশনের পিছনে আসলে মানুষের হাত থাকে। বর্তমানকালে কৃত্রিম ইউট্রফিকেশন যে বিশ্বের যে প্রাকৃতিক যে উন্মুক্ত পানি, সেই উন্মুক্ত পানির যে অবনতি, সেই অবনতির জন্য দায়ী বলে মনে করা হয়। তো এই যে ইউট্রফিকেশনটি, কৃত্রিম ইউট্রফিকেশনটি, সেটি সাধারণত বসত বাড়ি বা শিল্প কারখানা থেকে নির্গত পানি, তারপরে কৃষিক্ষেত্রে যদি আমরা অত্যধিক সার প্রয়োগ করি, অথবা বায়ুমণ্ডলে যদি অতিরিক্ত দূষিত হয়, সেই দূষকের বৃদ্ধির কারণে এই কৃত্রিম ইউট্রফিকেশনটি ঘটে থাকে। তো আমরা দেখি যেসব কারণে আসলে এই কৃত্রিম ইউট্রফিকেশনটি ঘটে থাকে সেগুলো হলো, একটি হলো হাউস হোল্ড ওয়াস্ট, অর্থাৎ যে বাসগৃহ থেকে ড্রেন বা পয়নালীর সংযোগ যদি আমরা কোনো সরাসরি কোনো জলাশয়ে দিয়ে থাকি তাহলে সেই জলাশয়ে ইউট্রফিকেশন ঘটবে। তো বাথরুম হতে যে নির্গত যে সকল পানি, বিশেষ করে যে সাবান এবং শ্যাম্পু ব্যবহৃত, সেই পানিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তাছাড়া পয় প্রণালী বাহিত মানুষের মল যদি হ্রদে পড়ে তাহলে তা ব্যাকটেরিয়া কর্তৃক ভাঙনের মাধ্যমে প্রচুর ফসফরাস এবং নাইট্রোজেন নির্গত করে এবং সেটি ইউট্রফিকেশন ঘটায়। তো এই যে মনুষ্য সৃষ্ট ইউট্রফিকেশনের আরেকটি কারণ হলো অর্গানিক, ইন্ডাস্ট্রিয়াল এবং মিনারেল ওয়াস্ট, অর্থাৎ জৈব এবং বিভিন্ন ধরনের যে শিল্প এবং যে খনিজ যে বর্জ্য, সেই বর্জ্যগুলা যদি আমরা কোনো জায়গায় স্তূপীকৃত করে রাখলে এবং তা যদি চুয়ে এই থাকে, বৃষ্টির পানি বা কোনো কারণে চুয়ে থাকে, তাহলে সেখান থেকে পুষ্টি পদার্থ কোনো জলাশয়ে পড়তে পারে। এ ধরনের বস্তু আবার যদি সরাসরি কোনো জলাশয়ে নিক্ষেপ করানো হয় তাহলে সেক্ষেত্রেও ইউট্রফিকেশন ঘটবে। তো আরেকটি কারণ হলো রান অফ ফ্রম কনস্ট্রাকশন সাইট। জলাশয়ের আশেপাশে অনেক মহাসড়ক নির্মাণ বা গাছ কেটে যদি বনাঞ্চল ধ্বংস করলে মাটির উপরিভাগ থেকে পুষ্টি উপাদান ধুয়ে জলাশয়ে পড়ে এবং ইউট্রফিকেশন ত্বরান্বিত হয়। অর্থাৎ অথবা জলাশয়ের আশেপাশে বিভিন্ন ধরনের যদি আমরা বিল্ডিং বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট থেকেও বিভিন্ন ধরনের যে পুষ্টি পদার্থ সেটি জলাশয়ে পতিত হতে পারে। তা আরেকটি হলো ওভার ইউজেস অফ অ্যাকোয়াটিক বডিস, অর্থাৎ কোনো জলাশয়ের অতিরিক্ত ব্যবহার। কোনো জলাশয়ে যদি অতিরিক্ত মানুষ অথবা গবাদি পশু নামলে, ধোয়ালে, গোসল করালে অথবা সাঁতার কাটলে এর যে পুষ্টি পদার্থ সেটি বেড়ে যাবে এবং ইউট্রফিকেশন ঘটবে। আরেকটি কারণ হলো অ্যাংলিং বা বড়শি দিয়ে মাছ ধরার জন্য পানিতে যদি আমরা অতিরিক্ত চার প্রয়োগ করলে এর যে পুষ্টি উপাদান সেটি বৃদ্ধি পাবে। আরেকটি হলো এগ্রিকালচারাল বা কৃষিজ যে কারণ, সেটি কৃষিক্ষেত্রে বা ফল বাগান বা গোচারণ ভূমি থেকে সরাসরি
যদি কোনো বাহিত পানি যদি কোনো জলাশয়ে পড়ে, সেই জলাশয়ের ইউট্রোফিকেশন ঘটবে এবং জলাশয়ের পুষ্টিগুণ বৃদ্ধি পাবে এবং অ্যালগাল ব্লুমের সৃষ্টি হবে। এখন আমরা ইউট্রোফিকেশনের এফেক্টস বা প্রভাব সম্পর্কে দেখব। তো ইউট্রোফিকেশন আমাদের যে ক্ষতিকর যে প্রভাবগুলা ফেলে সেগুলোর একটি হলো ওভারগ্রোথ অফ এলজি। ইউট্রোফিকেশনের ফলে যে নিউট্রিয়েন্ট পদার্থ বা পুষ্টি পদার্থ বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে যে বিভিন্ন ধরনের শৈবালের বৃদ্ধি পাবে এবং শৈবাল যে কোনো জলাশয়ের উপর একটি আস্তরণ রূপে পড়বে এবং সেই ঘটনাটিকে আমরা বলি অ্যালগাল ব্লুম। তো এই যে অ্যালগাল ব্লুমের ফলে সে কি অসুবিধার সৃষ্টি করবে, বিভিন্ন জলজ যে প্রাণী সেই প্রাণীগুলোর যে মুভমেন্ট বা চলাচলে সমস্যার সৃষ্টি করবে এবং এই চলাচলের সমস্যার ফলে তাদের যে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হবে, তারা অক্সিজেন ঠিক মতো নিতে পারবে না এবং তাদের যে ডাইভার্সিটি অফ ইন্ডিজিনাস ফিশ অর্থাৎ জলাশয়ে যে নিজস্ব যে প্রাণী ও তারপরে উদ্ভিদ এবং তাদের যে মাছের সেই মাছের পপুলেশনের যে একটা বিরাট যে লস বা ঘাটতি দেখা যাবে। তো আরেকটি হলো চেঞ্জ ইন ইকোসিস্টেম। আসলে ইউট্রোফিকেশনের ফলে যে কোনো জলজ যে ইকোসিস্টেম সেটি আস্তে আস্তে কোনো টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমে পরিণত হতে পারে। অর্থাৎ ইউট্রোফিকেশনের ফলে ডেট্রিটাস যে লেয়ার সেই লেয়ারটি বৃদ্ধি পাবে কোনো পুকুর বা হ্রদে। তো হ্রদে বৃদ্ধি পালে সেখানে আস্তে আস্তে যে এত বেশি পরিমাণ উদ্ভিদের বৃদ্ধি হবে, সেই উদ্ভিদগুলো যখন আস্তে আস্তে মারা যাবে তাদের একটা জৈব পদার্থের তলানি পড়বে এবং যে পানির যে ডেপথ বা গভীরতা সেটি কমে যাবে। অর্থাৎ কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম আস্তে আস্তে ট্রান্সফার টু রিকগনিজেবল টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, অর্থাৎ কোনো জলজ ইকোসিস্টেম আস্তে আস্তে কোনো স্থলজ ইকোসিস্টেমে পরিণত হবে অথবা যে কোনো ডোবা পরিণত হতে পারে। আরেকটি হলো ডিক্রিজড বায়োডাইভার্সিটি। তো আসলে এই যে ইউট্রোফিকেশনের ফলে কি হবে, পানির উপরের স্তরে একটি অ্যালগাল ব্লুম বা শৈবালের সাম্রাজ্য দেখা যাবে এবং এই সাম্রাজ্যের ফলে যে পানির ভিতরে আসলে সানলাইট বা সূর্যের আলো প্রবেশ করতে পারবে না। তো সূর্যের আলো প্রবেশ না করার ফলে যে পানির যে বিভিন্ন প্ল্যান্টস, অন্যান্য যে প্ল্যান্ট সেই প্ল্যান্টগুলো ফটোসিনথেসিস করতে পারবে না এবং ফটোসিনথেসিস না করার কারণে তারা মারা যাবে এবং এটি আলটিমেটলি যে তাদের যে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলটিকে বাধাগ্রস্ত করবে এবং বাধাগ্রস্ত করবে এবং আস্তে আস্তে এই যে শৈবাল বা যে উদ্ভিদ সমূহ মারা যাবে সেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডিকম্পোজিশন হবে এবং এই ব্যাকটেরিয়া দ্বারা যখন ডিকম্পোজিশন হবে, ব্যাকটেরিয়াগুলো যখন এই যে এই জলজ উদ্ভিদ গুলাকে বিশ্লিষ্ট করবে তখন তাদের প্রচুর অক্সিজেনের দরকার হয় এবং এই জলাশয়ের পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ফলে একটা যে কন্ডিশনের যে সৃষ্টি হবে তাকে বলা হয় অ্যানোক্সিক কন্ডিশন এবং অ্যানোক্সিক কন্ডিশনের কারণে বিভিন্ন যে প্রাণী থাকে সেই প্রাণীগুলা সাফোকেশন বা শ্বাসকষ্টে মারা যাবে। আরেকটি যে এফেক্ট হতে পারে নিউ স্পিসিস ইনভেনশন, অর্থাৎ নতুন কোনো স্পিসিসের আগমন হতে পারে, প্রজাতির আগমন হতে পারে। তো ইউট্রোফিকেশন তো সাধারণত জলাশয়ের কি পুষ্টি গুণ বৃদ্ধি করে এবং এই পুষ্টি গুণ বৃদ্ধির ফলে তাদের যে স্পিসিস যে কম্পোজিশন সেই কম্পোজিশনে একটা চেঞ্জ আসতে পারে অথবা শিফটিং হতে পারে এবং বিভিন্ন ধরনের যে ক্ষতিকর যে ভাইরাস ব্যাকটেরিয়া সেটি সহজেই জলাশয়ে ইনক্লুড হতে পারে, যেমন ক্লস্ট্রিডিয়াম বুটুলাম নামক ব্যাকটেরিয়া জলাশয়ে ইনক্লুড হতে পারে। তো ইউট্রোফিকেশনের আরেকটি যে প্রভাব সেটি হলো টক্সিসিটি বা বিষাক্ততা। তো এই যে অ্যালগাল ব্লুম যখন ডাই হয় অর্থাৎ মারা যাবে অথবা এই অ্যালগাল ব্লুম যেটি যদি কোনো প্রাণী বা কোনো মাছ বা কোনো অ্যাকোয়াটিক প্রাণী সেটি যদি এই অ্যালগাল ব্লুমকে খায় তাহলে সেই অ্যালগাল ব্লুম থেকে বিভিন্ন ধরনের টক্সিন সিক্রিয়েশন হতে পারে। যে টক্সিনগুলো হতে পারে নিউরোটক্সিন অথবা হিপাটোটক্সিন, যেটা আসলে বিভিন্ন ধরনের যে অ্যাকোয়াটিক যে লাইফ সেই অ্যাকোয়াটিক অর্গানিজমকে মেরে ফেলতে পারে এবং এটার যে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়
তারা শেলফিশ পয়জনিং হতে পারে, যেমন চিংড়ি মাছ পয়জনিং হতে পারে, অথবা এটা মানুষেও বিভিন্ন ধরনের থ্রেট বা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে। এবং এই যে অ্যালগাল ব্লুম যখন সরাসরি মানুষের ভিতর ঢুকে তখন তারা বিভিন্ন ধরনের টক্সিক সিক্রেশন করে, এবং এই টক্সিসিটির কারণে মানুষের ডায়রিয়া, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন যে পরিপাকনালী রোগ, তারপরে আরও অন্যান্য রোগ হতে পারে। আরেকটি হলো ডিক্রিসড ওয়াটার ট্রান্সপারেন্সি ডিউ টু ইনক্রিসড টার্বিডিটি, অর্থাৎ এই যে অ্যালগাল ব্লুমের কারণে পানির যে ঘোলাক্ত, সেই ঘোলাক্তের পরিমাণ বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ফলে পানির যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাটি কমে যায়। লস অফ কোরাল রিফ, যদি কোরাল রিফ এলাকায় এই অ্যালগাল ব্লুম ঘটে তাহলে এই কোরাল রিফগুলা ধ্বংস হয়ে যাবে বা তাদের যে লস সেটি দেখা যাবে। কালার অ্যান্ড স্মেল অফ ওয়াটার অলসো চেঞ্জ, আসলে এই ট্রফিকেশনের ফলে পানির যে রং এবং যে গন্ধ সেটিও আসলে আস্তে আস্তে চেঞ্জ হবে। এবং আনসুইটেবল ফর অ্যাস্থেটিক রিক্রিয়েশন অ্যান্ড রিডাকশন ইন দ্য ভ্যালু অফ ওয়াটার বডি, এবং এই ইউট্রফিকেশনের ফলে কোনো জলাশয়ের এস্থেটিক ভ্যালু বা নান্দনিক সৌন্দর্য নষ্ট হবে, এবং এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আস্তে আস্তে কমে যাবে। আসলে তখন সেই জলাশয়কে ঘিরে যদি কোনো সৌন্দর্য বর্ধক স্থান থাকে সেই স্থানে মানুষ সহজে যেতে যাবে না। আরেকটা হলো হেভি অ্যালগাল ব্লুম অলসো রেজাল্ট দ্য ক্লগিং অফ ফিল্টার্স অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস। যদি অতিরিক্ত অ্যালগাল ব্লুম হয় তাহলে আসলে সেটি যে ওয়াটার ট্রিটমেন্টের মেথডেও বা ওয়াটার ট্রিটমেন্ট যে প্রসেস, সেই প্রসেসটিকেও ক্লগ করে ফেলবে বা বন্ধ করে ফেলবে। তো এখানে আমরা এই ছবিগুলোর মাধ্যমে যে ইউট্রফিকেশনের বিভিন্ন যে ক্ষতিকর দিক সেটি দেখতে পাচ্ছি। তো এখানে দেখতেছো যে একটি ছবিতে যে মাছ, সেই মাছটি মারা যাচ্ছে, বিভিন্ন জলাশয়ের যে অ্যাকোয়াটিক যে লাইফ, সেই লাইফগুলো মারা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে জলাশয়ের যে পানির, সেই পানিটি আস্তে আস্তে কেমন ট্রান্সপারেন্সি, যেটি স্বচ্ছতা কমে যাচ্ছে এবং এটি দুর্গন্ধময় এবং হয়ে যাচ্ছে। তো আরেকটি যে এই যে জলাশয়ের যে রিক্রিয়েশনাল ভ্যালু বা অ্যাস্থেটিক ভ্যালু, নান্দনিক সৌন্দর্য যে ঝর্ণার আশেপাশে, সেটিও নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই ছবিটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়টি আস্তে আস্তে সেটি টেরিস্ট্রিয়াল হচ্ছে ইকোসিস্টেম অথবা ডোবায় পরিণত হচ্ছে। তো এখন আমরা দেখব ইউট্রফিকেশন, কন্ট্রোল অফ ইউট্রফিকেশন, অর্থাৎ ইউট্রফিকেশনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো আমাদের যে ইউট্রফিকেশনের যে কারণগুলো, সেই কারণগুলা থেকে, আমাদের উৎস থেকে ইউট্রফিকেশনটি মিনিমাইজ করতে হবে। বিশেষ করে ট্রিটমেন্ট অফ রান অফ ফ্রম স্ট্রিট অ্যান্ড স্ট্রম ড্রেন্স, যে রাস্তা বা অন্য যে কোনো কারণে যে ড্রেন্স থেকে যে আবর্জনাগুলো সরাসরি কোনো জলাশয়ে পতিত হয়, সেগুলোর অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। রিডাকশন ইন দ্য ইমিশন অফ অক্সাইডস অফ নাইট্রোজেন ফ্রম ভেহিকেলস অ্যান্ড পাওয়ার প্ল্যান্টস, যে আমাদের যে যানবাহন এবং যে বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টসগুলো আছে, শিল্প কারখানা থেকে যে নাইট্রোজেনের যে রিডাকশনটা কমিয়ে দিতে হবে। নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড আমরা ইউজ করি, সেই অক্সাইডের পরিমাণ কমিয়ে দিতে হবে, কারণ সেটি আসলে যে পানি দূষণ ঘটায় সেটিও না, সেটি আসলে আমাদের বায়ু দূষক হিসেবেও কাজ করে। সাকসেসফুল মেথডস অফ মিনিমাইজিং দ্য নন পয়েন্ট সোর্সেস অফ পলিউশন, নন পয়েন্ট যে সোর্সেস অফ পলিউশন সেগুলোকে আমাদের মিনিমাইজ করার জন্য বিভিন্ন সাকসেসফুল মেথড ইউজ করতে হবে। ট্রিটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টস, যে শিল্প কারখানার যে বর্জ্য, সেই বর্জ্যগুলোকে আসলে সরাসরি কোনো নদী বা জলাশয়ে ফেলানো যাবে না, সেগুলো অবশ্যই ট্রিটমেন্ট করে ফেলতে হবে। ইমপ্রুভিং দ্য এফিসিয়েন্সি অফ ফার্টিলাইজার, ফার্টিলাইজারের এফিসিয়েন্সি বৃদ্ধি করতে হবে, যাতে আমরা বেশি ফার্টিলাইজার ইউজ করব এরকম করা যাবে না। এছাড়া আমরা অনেক ক্ষেত্রে অর্গানিক ফার্মিং শুড বি প্রমোটেড, এই ক্ষেত্রে আমাদের যে জৈব ফার্মিং সেটিকে প্রমোটেড করতে হবে। রেস্ট্রিক্টিং লাইভস্টক ওয়াশ টু এন্টার ইনটু দ্য ওয়াটার বডি, ওয়াটার বডিতে আমরা সরাসরি কোনো গবাদি পশু বা যে কোনো পশুর বর্জ্য ফেলবো না। তো কোনো কারণে যদি আমাদের অ্যালগাল ব্লুম বা যে
শৈবালের সাম্রাজ্য সেটি যদি কোনো কারণে হয়েই যায়, তাহলে সেটিকে আমরা কিভাবে মিনিমাইজ করব। তো সেটিকে আমরা মিনিমাইজ করার জন্য দুইটি মেথড ইউজ করতে পারি। একটি হলো কেমিক্যাল অ্যাপ্রোচ বা রাসায়নিক পদ্ধতি, আর একটি হলো বায়োলজিক্যাল অ্যাপ্রোচ বা জীবজ পদ্ধতি। কেমিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে যে এলগি বা শৈবালের যে গ্রোথ বা বৃদ্ধিটাকে প্রতিহত করার জন্য আমরা বিভিন্ন ধরনের এলজিসাইড ইউজ করতে পারি। তো এলজিসাইডের মধ্যে রয়েছে কপার সালফেট, ক্লোরিন অথবা সোডিয়াম আর্সেনেট অথবা 2,3-ডাইক্লোরোন্যাপথোকুইনিন ব্যবহার করতে পারি। এগুলার অ্যামাউন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। তো বায়োলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে রয়েছে সার্টেন সায়ানোফেজেস ভাইরাসেস দ্যাট কিল দ্য অ্যালগাল সেল। তো আমরা যদি জীব দ্বারাই জীবজ দমন করব, অর্থাৎ যদি কোনো ভাইরাস, এমন ধরনের ভাইরাস আমরা যদি পুকুরে ইন্ট্রোডিউস করতে পারি বা জলাশয়ে দিতে পারি, যে ভাইরাসগুলো সহজে এই এলগি যে সেলগুলো, সেই সেলগুলোকে ধ্বংস করে। তবে কেমিক্যাল অ্যাপ্রোচ থেকে অবশ্যই বায়োলজিক্যাল অ্যাপ্রোচ বেশি উপযোগী। তো এই হলো আজকের ক্লাস। তো ইউট্রোফিকেশনটি তোমাদের কাছে নতুন। তো এটি আসলে এক ধরনের যে পানি দূষণ, সেই পানি দূষণেরই ফলাফল। তো আশা করি তোমরা এই যে ক্লাসটি বুঝতে পেরেছো। এখানে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয়, তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টস করবে, আমি অবশ্যই সলভ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।